হ্যালো স্টুডেন্টস, টিডব্লিউসি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি চৈতন্য স্যার। আমি তোমাদের জন্য আজকে যে ভিডিওটা করছি সেটি হচ্ছে সমাসের একটি ভাগ, সেটি হচ্ছে অব্যয়ভাব এবং দ্বন্দ্ব সমাস। এই দুটো সমাস আমরা আজকে জেনে নেব। তাই যে সমস্ত ছেলেমেয়েরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছে যায় এবং বন্ধুদের মধ্যে এটাকে ভালো করে ছড়িয়ে দাও। তাই দেরি না করে আজকে আমরা শুরু করব সমাসের একটি ভাগ, সেটি হচ্ছে অব্যয়ভাব সমাস। পূর্বে একটু বলে নিই, যদি এর পূর্বের আরও 3টি ভিডিও হয়ে গেছে, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অতি অবশ্যই সমাসের প্লে বাটনে গিয়ে তোমরা সেই পূর্বের 3টে ভিডিও দেখে নিও। দেখে নিলে তারপরে এই ভিডিওটা দেখতে এলে তোমরা অতি অবশ্যই বুঝতে পারবে। তাই চলো দেরি না করে আজকে আমরা সমাসের 4 নম্বর ভিডিও অর্থাৎ অব্যয়ভাব এবং দ্বন্দ্ব সমাসের বিভাগগুলো জেনে নেব। সর্বপ্রথমে আমরা অব্যয়ভাব সমাস আলোচনা করব। অব্যয়ভাব, তাহলে আগে এই অব্যয়ভাবের অব্যয় কথার অর্থ কি? তাহলে এইটি আমরা দুটো ভাবছি যে অব্যয় কথার অর্থ কি। অব্যয় কথার অর্থ হচ্ছে নয় ব্যয় যার, তাই না? যে সমস্ত শব্দ বা যে সমস্ত পদ কি হচ্ছে, যে সমস্ত পদের কোনো ব্যয় হচ্ছে না, ব্যয় হয় না, নয় ব্যয় মানে ব্যয় হয় না, তুমি সেটা যেখানে ব্যবহার করতে পারো, সেটা পুরুষ ব্যবহার করতে পারো, পুরুষ বা লিঙ্গ বচন যেখানেই হোক না কেন, বা ভাববাচ্য বা বাচ্য, তুমি যেখানে ব্যবহার করো না কেন তার কোনো পরিবর্তন হবে না, তাকে আমরা অব্যয়ী বলবো। এবার এই অব্যয়ীভাব সমাস কাকে বলবো? তাহলে এবার সংজ্ঞায় চলে আসি। অব্যয়ীভাব সমাসের সংজ্ঞা কি হবে? যে পূর্বপদ অব্যয় থাকবে। তাহলে আমরা জেনেছিলাম যে সমাসের ক্ষেত্রে পদের সমাস, পদই প্রাধান্য পায় পূর্বপদ এবং পরপদ। তাহলে সংজ্ঞায় আসবো আমরা যে পূর্বপদ কি হবে? অব্যয়ের সহিত পূর্বপদ অব্যয়ের সহিত পরপদ বিশেষের যে সমাস হয়, অবশ্যই পরপদ যে বিশেষের যে সমাস হয় তাকে আমরা বৈশভাব বলবো, তাকে অব্যয়ভাব সমাস বলবো। তাহলে বুঝতে পারলে যে পূর্বপদ থাকবে কি? পূর্বপদ থাকবে অব্যয়। এই অব্যয় পদ হচ্ছে পূর্বপদ থাকবে এবং পরপদ হচ্ছে বিশেষ্য থাকবে। এই দুটো মনে রাখলে আমরা অব্যয়ভাব সমাস বুঝতে পারবো। এবার চলে আসি, এই সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাবে? এই পদে হচ্ছে সর্বদা পূর্বপদ অর্থাৎ অব্যয় ভাব এর প্রাধান্য পাবে। এবার চলে আসি, এই অব্যয়ভাব সমাস সংস্কৃতে কিছু কিছু অর্থে এর কোনো শ্রেণী বিভাগ নেই। এর কি রয়েছে? তাহলে অর্থে এটি বিশেষ সংস্কৃত বা বিশেষ অর্থে ব্যবহৃত হয়, এটা বিশেষ অর্থে ব্যবহৃত হবে। এবার সেই অর্থগুলো কোন কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেইগুলো ধরে ধরে আমরা একটা উদাহরণ করে যাব। প্রথমে আমরা ধরি, প্রথমে যেটি হবে এর প্রথম উদাহরণ যেটা হবে, প্রথম হচ্ছে 1 নম্বর যে ধরি আমরা সামীপ্য অর্থে। সামীপ্য কথা অর্থ কি? 1 নম্বর হচ্ছে সামীপ্য। সামীপ্য অর্থে একটা উদাহরণ দিই। সামীপ্য মানে কি? নিকট। এটা মনে রাখবে, নিকট আমি লিখে দিচ্ছি সহজ করে। নিকট অর্থে। যেমন একটা উদাহরণ যদি দিই আমি, যে উপকূল কি হবে? তাহলে কুলের
কুলের সমীপে, তাই তো পুকুর। ঠিক একই রকম হবে যে উপনগরী, উপনগরী কি হবে? নগরের সমীপে। নগরের সমীপে, তাই উপনগরী। তাহলে এখানে কি প্রাধান্য পাচ্ছে? এই সামীপ্য অর্থটা, এই সামীপ্য অর্থটা পাচ্ছে, কাছাকাছি অর্থ প্রাধান্য পাচ্ছে। কুলের সমীপে, নগরের সমীপে, তাই উপনগরী। তাই এটি কি হয়েছে? অব্যয়ভাব সমাস হচ্ছে। 2 নম্বর কি অর্থে ব্যবহৃত হচ্ছে? 2 নম্বর যদি আমি বলি অভাব, অভাব অর্থে। অর্থে কি হতে পারে? যদি আমি লিখি দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, তাহলে কি হবে? ভিক্ষার, ভিক্ষার অভাব। তারপরে আরেকটা উদাহরণ দিতে পারি যে তোমার নাটক, না এটা বললাম না একটু হাইফেন দিয়ে টক, তাহলে কি হতে পারে? এটা নাটক হচ্ছে টকের, টকের অভাব। এটা অভাব অর্থে হলো। এরপর চলে আসি বিপসা অর্থে। 3 নম্বর আমরা কি আলোচনা করব? কি সমস্যা আছে বিপসা অর্থে? বিপসা অর্থে কি হবে? বিপসা কথা অর্থ হচ্ছে পুনঃ পুনঃ, মানে দুবার ব্যবহৃত হবে। পুনঃ 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 মানে একই শব্দ দুবার ব্যবহৃত হবে। যদি আমি বলি দিনে দিনে, দিনে দিনে কি হবে? এটা প্রতিদিন, দিনে দিনে প্রতিদিন। আর কি হবে? যে গৃহে গৃহে, গৃহে গৃহে, গৃহ গৃহ হবে প্রতি গৃহ। 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বর চলে আসি। 3 নম্বর যদি বিপসা অর্থ হয়, 4 নম্বর কি হতে পারে? 4 নম্বর যদি আমরা ধরি, এটা সাদৃশ্য হতে পারে। সাদৃশ্য, সাদৃশ্য মানে কি? কাছাকাছি বা সমান, কারোর সমান হতে পারে। তাহলে এখানে বলবো উপদ্বীপ। উপদ্বীপ কি হবে? দ্বীপের, দ্বীপের সদৃশ্য। তারপর আর কি একটা বলতে পারি? উপকথা, উপকথা কি হবে তাহলে? কথা সদৃশ্য। 5 নম্বর কি আসতে পারি আমরা? অনতিক্রম্য। 5 নম্বরে আমরা আসবো অনতিক্রম্য। অনতিক্রমটা কি হবে? অনতিক্রম না, অতিক্রম না করিয়া। অতিক্রম না করিয়া যদি হয় তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দিতে পারি যে আয় মাফিক। যদি আমি বলি আয় মাফিক, আয় মাফিক, আয় মাফিক কি হবে? আয়কে অতিক্রম না করিয়া, আয়কে অতিক্রম না করিয়া, তাই অনতিক্রম্য। আয় মাফিক। এছাড়া আরেকটা কি হতে পারে? যথাশক্তি। আরেকটা উদাহরণ হচ্ছে যথাশক্তি কি হবে? শক্তিকে অতিক্রম না করিয়া, শক্তিকে অতিক্রম না করিয়া হয়ে গেল। এরপরে 6 নম্বরে আমরা চলে আসি। 6 নম্বরে একটা যেতে পারি যে সীমা বা ব্যাপ্তি। 6 নম্বর হতে পারে সীমা। সীমা অর্থে যদি ব্যবহার করি আমরা, বললাম যে আকণ্ঠ, আকণ্ঠ। আকণ্ঠ কি হবে? কণ্ঠ পর্যন্ত, এটা সীমা বলে তাহলে কণ্ঠ পর্যন্ত। আর এটা বলতে পারি আবাল্য। আবাল্য কি হবে? বাল্য। আবাল্য কি হবে? বাল্য হইতে, বাল্য হইতে, তাই আবাল্য। এবার 7 নম্বরে আরেকটা কি হতে পারে? 7 নম্বরে আমরা আলোচনা করতে পারি ক্ষুদ্রতা। ক্ষুদ্রতা অর্থে, ক্ষুদ্রতা অর্থে কি হতে পারে? যদি বলি আমি প্রশাখা, প্রশাখা, প্রশাখা কি হবে? যে ক্ষুদ্র শাখা, ক্ষুদ্র শাখাই প্রশাখা।
যদি আমি বলি উপগ্রহ, উপগ্রহ কি হবে? ক্ষুদ্র গ্রহ, তাই তো, ক্ষুদ্র গ্রহ উপগ্রহ। হচ্ছে 8 নম্বরে আলোচনা করি। 8 নম্বর কি হতে পারে? যোগ্যতা। 8 নম্বর যোগ্যতা অর্থ হতে পারে, যোগ্যতা অর্থে কি হবে? যোগ্যতা অর্থ হচ্ছে যে ধরি অনুরূপ, বলো অনুরূপ কি হবে? অনুরূপ হচ্ছে রূপের যোগ্য, রূপের যোগ্য, তাই অনুরূপ। চলে আসি সম্মুখ আর পশ্চাৎ। সম্মুখ আর পশ্চাৎ, নন হচ্ছে সম্মুখ। সম্মুখ অর্থে কি হতে পারে? সম্মুখ মানে হচ্ছে সামনে। তাহলে প্রত্যক্ষ যদি বলি, প্রত্যক্ষ, প্রত্যক্ষ কি হবে? অক্ষির সম্মুখে। অক্ষি মানে আঁখি, অক্ষির সম্মুখে, তাই তো প্রত্যক্ষ। অক্ষির সম্মুখে মানে প্রত্যক্ষ। এরপর চলে আসে আরেকটা উদাহরণ দিতে পারি, যে তোমার অনুকূল যদি বলি, অনুকূল কি হবে? কুলের সম্মুখে, কুলের সম্মুখে, কুলের সম্মুখে। 10 নম্বরে আমরা কি আলোচনা করতে পারি? 10 নম্বর হচ্ছে পশ্চাৎ দিতে পারি। পশ্চাৎ, পশ্চাৎ অর্থে কি হতে পারে? যদি আমি বলি যে অনুগৃহ, অনুগৃহ কি হবে? তাহলে গৃহের পশ্চাৎ, গৃহের পশ্চাৎ। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে যদি আমি বলি উপেন্দ্র। আমি বললাম উপেন্দ্র, উপেন্দ্র কি হবে? যে ইন্দ্রের পশ্চাৎ, তাই হচ্ছে উপেন্দ্র। চলে আসি 11 নম্বরে। 11 নম্বরে আমরা উল্লেখ করতে পারি, 11 নম্বর হচ্ছে বিপরীত অর্থে। বিপরীত অর্থে কি অব্যয়ভাব সমাস হতে পারে? বিপরীত অর্থে যদি আমি বলি প্রতিকূল, প্রতিকূল, প্রতিকূল কি হবে? কুলের, কুলের বিপরীত, কুলের বিপরীত, কুলের বিপরীত বা বিরুদ্ধ, প্রতিকূল। আর এটা যদি বলি প্রতিপক্ষ, প্রতিপক্ষ, প্রতিপক্ষ কি হবে? প্রতিপক্ষ তাহলে কি হতে পারে? পক্ষের বিপরীত হবে, পক্ষের বিপরীত বা বিরুদ্ধ যদি আমি লিখি, পক্ষের বিরুদ্ধ, তাই প্রতিপক্ষ। এবার 11 নম্বর চলে আসি আমরা। 11 নম্বর হচ্ছে লাস্ট, অব্যয়ভাব সমাসের লাস্ট। এটা কি হতে পারে 11 নম্বরে? বিবিধ অর্থে আমরা লিখিত, মানে অন্যান্য অর্থ হতে, বিবিধ অর্থে, বিবিধ অর্থে ব্যবহার। বিবিধ অর্থে কি ব্যবহার হতে পারে? যদি আমি বলি উদ্বাস্তু, উদ্বাস্তু, উদ্বাস্তু কি হবে? বাস্তু, বাস্তু হইতে উৎখাত, তাই তো উদ্বাস্তু, বাস্তু হইতে উৎখাত, তাই উদ্বাস্তু। এছাড়া আমি একটা বললাম উপদেবতা, উপদেবতা কি হতে পারে? হীন যে দেবতা বা হীন দেবতা, তাই হচ্ছে উপদেবতা। এভাবে অব্যয়ভাব সমাসের বহুল ব্যবহার রয়েছে এবং প্রয়োগ রয়েছে। আশা করি তোমরা অব্যয়ভাব সমাসটাকে খুব সুন্দর করে বুঝতে পেরেছ। এখানে অব্যয়ভাব সমাস শেষ হলো। এরপরে আমাদের আলোচনা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস,
প্রথমে এই দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে ঝগড়া। আমরা জানি যে দ্বন্দ্ব কথাটা ঝগড়া, কিন্তু ব্যাকরণে দ্বন্দ্ব কথা হচ্ছে মিলন। মনে থাকবে, ব্যাকরণে এর অর্থ হচ্ছে মিলন, অর্থাৎ দুটি পদের মধ্যে মিলন ঘটাচ্ছে। এই দুটি পদ কোনগুলা সেটা আমরা সংজ্ঞাতে জেনে নেব। তার সংজ্ঞা কি হবে? দ্বন্দ্ব সমাসের সংজ্ঞা হবে যে সমস্যা, তাহলে যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। তাহলে কি হলো? অব্যয়ভাব সমাসে আমরা কিন্তু পূর্ব পদে প্রাধান্য পেয়েছিলাম, কিন্তু দ্বন্দ্ব সমাসে দেখছি উভয় পদের প্রাধান্য পাচ্ছে, পূর্ব এবং পর দুটো। তাহলে এখানে এটা মনে রাখবো যে উভয় পদ প্রাধান্য পাবে। উভয় পদের প্রাধান্য পেলে সেটাই আমরা কি বলবো? দ্বন্দ্ব সমাস। এবার এই দ্বন্দ্ব সমাস কত প্রকারের হতে পারে সেটা দেখব। এখানে দ্বন্দ্ব সমাসটাও প্রকারভেদ আলোচনা করব না, কি কি অর্থে সমাসটা ব্যবহৃত হচ্ছে সেই অর্থ অনুযায়ী আমরা একে আলোচনা করব। তা প্রথমে হচ্ছে যদি আমি আলোচনা করি, প্রথমে আমরা দ্বন্দ্ব সমাস সাধারণত বিশেষ্য পদের সমাস যেটা হয়, বিশেষ্য পদের দ্বন্দ্ব সমাস মানে কি? এ কথা অর্থ হচ্ছে দুটোই বিশেষ্য পদ থাকবে এবং দুটো বিশেষ্য পদের মধ্যে যে সমাসটা হবে, তাকে বলবো। যদি বলি আমরা ভীমার্জুন, কি হবে তাহলে? ভীম ও অর্জুন। দেখো এখানে দুটো জিনিস জানলাম, যে ভীম হচ্ছে বিশেষ্য আর অর্জুন বিশেষ্য, দুটোই বিশেষ্য পদ, এটাও বিশেষ্য পদ। তাহলে এই দুটোর মধ্যে, দুটো বিশেষ্য পদের মধ্যে একটি সংযোজক অব্যয় থাকছে। কি থাকছে? একটা সংযোজক অব্যয় থাকছে। এটা হচ্ছে সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে। তাহলে দ্বন্দ্ব সমাসের প্রধান বৈশিষ্ট্য কি? যে দুটোই বিশেষ্য পদ থাকতে পারে না, দুটো পদই প্রাধান্য পাবে এবং মাঝখানে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকবে। এবং সংযোজক অব্যয় কোনগুলো হবে? তাহলে আমি সংযোজক অব্যয়গুলো একটু বলে দিচ্ছি। সংযোজক অব্যয় এটা জানলে একটু মনে থাকে, বুঝতে সুবিধা হবে। যেমন হচ্ছে এখানে ও, প্রথম জানলাম ও হবে, এবং হবে, আর হবে, প্রভৃতি। এই সমস্ত সংযোজক অব্যয় দ্বারা কি হবে? এগুলো যুক্ত থাকবে। বুঝতে পারলাম আমরা? তাহলে প্রথম হচ্ছে ও দিয়ে আমরা দেখে নিচ্ছি যে দুটি বিশেষ্য পদের মধ্যে দ্বন্দ্বটা হচ্ছিল। আরেকটা উদাহরণ দিতে পারি যে ভাই বোন, তাহলে ভাই বোন। তারপর রয়েছে আমি বাবা মা, দুধ ভাত। যদি বলি দুধ ভাত, কি হবে? দুধ ও ভাত। ভাই বোন কি হবে? ভাই ও বোন। এভাবে আমরা দুটি বিশেষ্য পদের মধ্যে দ্বন্দ্ব সমাস দেখে নিলাম। এরপরে চলে আসি ক্ষয় আলোচনা করি। এরপরে আমরা দুটি বিশেষণ পদের মধ্যে দেখব। দুটি বিশেষ পদের মধ্যে দেখলাম, এবার দুটি বিশেষণ পদের দ্বন্দ্ব। দুটি বিশেষণ পদের দ্বন্দ্ব কি হতে পারে? এটা ভালো দেখাচ্ছে না। দুটি বিশেষ পদের দ্বন্দ্ব যদি আমরা বলি পণ্ডিত মূর্খ বা সীতাশীত। পণ্ডিত মূর্খ, হবে, এটা মৈত্রী প্রকার হবে। পণ্ডিত মূর্খ, পণ্ডিত ও মূর্খ, তাহলে পণ্ডিত ও মূর্খ, তাই পণ্ডিত মূর্খ। এছাড়া বললাম চেনা অচেনা,
অচেনা, তাহলে চেনা ও অচেনা হবে, চেনা ও অচেনা, চেনা অচেনা। কানাকানি, কানা ও কানি। তারপরে লাল নীল, লাল ও নীল। শীতোষ্ণ, শীতোষ্ণ। সবগুলো দেখো পণ্ডিত এবং মূর্খ কিছু দুটো বিশেষণ পদের মধ্যে বলেছে। দুইটি বিশেষণ পদের বিশেষ্য পদ ব্যবহার হইলে, দুটি বিশেষণ পদ কিন্তু বিশেষ্য পদের মতো ব্যবহৃত হচ্ছে। পণ্ডিত মূর্খ দুটোই হচ্ছে, পণ্ডিত ও মূর্খ দুটোটাই হচ্ছে বিশেষণ পদ, কিন্তু এটা কার মতো ব্যবহৃত হচ্ছে? বিশেষের মতো ব্যবহৃত হচ্ছে, তাই এটা কি হয়েছে? দ্বন্দ্ব সমাস হয়ে গেছে। এরপর 3 নম্বর চলে আসি। 3 নম্বরে কি হবে? 3 নম্বরে আমরা দুটি সর্বনামের পদে দেখব, দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব। দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব কি হতে পারে? সর্বনাম পদ কোনগুলো হচ্ছে? তাহলে আমি, তুমি, যে, সে, যিনি, তিনি, এই সময় থেকে তাহলে প্রথমে লিখলাম আমি, তুমি। কি হবে? আমি আর তুমি, আর তুমি, আমি তুমি। এছাড়া আর কি হতে পারে? যাকে তাকে, যাকে তাকে। আর কি হতে পারে? যাকে তাকে। তারপরে হচ্ছে ধরো তোমার যার তার, যার তার ইত্যাদি। এগুলো হচ্ছে কি দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব। এরপরে আমরা কি আসবো? 4 নম্বর চলে আসে। 4 নম্বর কি হতে পারে? দুটি ক্রিয়া বা ক্রিয়ায় ক্রিয়ায় দ্বন্দ্ব হতে পারে। দুটি ক্রিয়া, দুটি ক্রিয়া, দুটি ক্রিয়ার দ্বন্দ্ব কি হতে পারে? যদি আমি বলি হাসি খেলি, হাসি খেলি, হাসি খেলি, কি হবে? হাসিও খেলি, খেলি, হাসি আর খেলি। তারপর আর কি হতে পারে? ধরো নাচ গাও, নাচ গাও, তাহলে নাচও গাও। এছাড়া আর কি হতে পারে? এছাড়া হতে পারে দেখ আর শোন, দেখ ও শোন। তাহলে দেখা এবং শোনা দুটোই হচ্ছে ক্রিয়া। এইরকম বুঝলে আমরা দ্বন্দ্ব সমাস জানবো। এরপরে 5 নম্বর কি হতে পারে? 5 নম্বরে আচ্ছা, দুটি সমার্থক দ্বন্দ্ব যদি আলোচনা করি, দুটি সমার্থক শব্দের মধ্যে দ্বন্দ্ব, দুটি সমার্থক শব্দের দ্বন্দ্ব, দুটি সমার্থক শব্দের দ্বন্দ্ব। যেমন হচ্ছে বললাম যে দিন দরিদ্র, আমি বললাম দিন দরিদ্র, তাহলে কি হবে? দিন ও দরিদ্র, আর কিছু নেই। দিন ও দরিদ্র দুটোই কি হচ্ছে? প্রায় সমার্থক। দিন এবং দরিদ্র, দিন মানেও গরিব আর দরিদ্র মানেও গরিব, দুটোই আমরা বুঝেছি। এছাড়া বললাম দয়া মায়া, আত্মীয় স্বজন, দয়া, দয়া মায়া, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন ইত্যাদি রয়েছে। 5 নম্বর কি আছে? 5 নম্বরে আসি। 5 নম্বর হচ্ছে প্রায় সমার্থক শব্দ যদি ধরি, প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব, প্রায় সমার্থক শব্দের দ্বন্দ্ব কি হতে পারে? আমি বললাম হাট বাজার, হাট বাজার কি হবে? প্রায় সমার্থক হচ্ছে, হাট এবং বাজার প্রায় সমার্থক শব্দ হয়েছে, তাহলে হাট ও বাজার। এটা আবার বিপরীতার্থ দ্বন্দ্ব হতে পারে। এবার বললাম ভাত কাপড়, চাষাবাদ, ভাত কাপড়, ভাত কাপড়, চাষাবাদ ইত্যাদি হয়ে গেল। 6 নম্বর কি হতে পারে? আমরা 6 নম্বর আলোচনা বিপরীতার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব কি হতে পারে? বিপরীত দ্বন্দ্ব যে ধ্বনি, ধ্বনি ধনী দরিদ্র, ধনী দরিদ্র, ধনী দরিদ্র কি হতে পারে? ধনী ও দরিদ্র,
ধনী ও দরিদ্র। আর কি হতে পারে? বাঁচা মরা, বাঁচা মরা। আর কি হতে পারে? দেনা পাওনা, দেনা পাওনা। আর কি হতে পারে? যে স্বর্গ নরক ইত্যাদি। এগুলো হচ্ছে বিপরীতার্থ দ্বন্দ্বের উদাহরণ হবে। এবার চলে আসি যে অ্যাক্সেস দ্বন্দ্ব আলোচনা করি। 7 নম্বর হচ্ছে অ্যাক্সেস, অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলবো? যখন সমান পদগুলি বহু বচনান্ত একটি পদ অবশিষ্ট থাকবে। বহু বচনান্ত, এটি লিখে দিলাম বহু বচনান্ত, বহু বচনান্ত পদ। তাহলে আমরা জানবো, যদি বলি আমরা, উদাহরণ হচ্ছে আমরা, আমরা, আমরা কি হবে? আমরা বলতে তুমি ও আমি, এই দুজন মিলে কিন্তু আমরা আছে, তাহলে আমরাটা হচ্ছে বহু বচন, এই ক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। তারপর বললাম আরেকটা কি হতে পারে? আবার হতে পারে আমরা, আমরা আর কি হতে পারে? যে তুমি, আমি ও সে। তুমি আমি সে তিনজন মিলেও তো আমরা হচ্ছে। আর তোমরা, তোমরা হলে তুমি এবং সে। তোমরা, তোমরা কি হবে? তুমি ও সে, তাই তো তোমরা। এরকম বোঝালে এগুলোকে আমরা কি বলবো? অ্যাক্সেস দ্বন্দ্ব বলবো। এবং শেষে একটা আলোচনা করবো যে দ্বন্দ্ব সমাসে স্ত্রীলিঙ্গ পদ, অল্প বিস্তর পদ এবং অপেক্ষাকৃত পূজনীয় ব্যক্তি বাচক পূর্ব পদে বসে। সেটা একটা উদাহরণ দিয়ে দেবো। যেমন হচ্ছে আমি বললাম যে দ্বন্দ্ব সমাসে স্ত্রীলিঙ্গ পদ, দ্বন্দ্ব সমাসে, দ্বন্দ্ব সমাসে স্ত্রীলিঙ্গ পদ। যদি বললাম মাতা পিতা, দেখুন পিতা আগে বসেনি, বসেছে মাতা আগে বসেছে, তাই পূর্বে হয়েছে পিতা মাতা, পিতা ও মাতা, পিতা মাতা, স্ত্রীলিঙ্গ পদটা প্রাধান্য পাচ্ছে। তাই বললাম রাম সীতা না বলে সীতারাম বলা হয়, সীতারাম, বা বাপ মা, বাপ মা, সীতারাম, সীতারাম বলছি। তারপরে পার্বতী পরমেশ্বর, পার্বতী পরমেশ্বর ইত্যাদি। এভাবে আমরা দ্বন্দ্ব সমাসের আলোচনা শেষ করলাম। আশা করি তোমাদের সকলের অতি সহজে বুঝতে পেরেছ। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিও দেখতে দেখতে তোমরা একবার লাইক বাটন প্রেস করবে এবং বন্ধুদের মধ্যে এটাকে বেশি বেশি করে ছড়িয়ে দেবে। তাই আজকের মতো এইখানেই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।